আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 29 লেসন আন্দ্রে কবিতাটি পড়ে অর্থসহ বুঝিয়ে দেব। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটা হাতে নাও এবং পেজ 86 ওপেন করো। পাঠটি পড়ার পূর্বে আমি তোমাদের লেসন ডিকশনারি এই অধ্যায়ের অভিধানটা, এই পাঠের অভিধানটার কিছু শব্দ অর্থ বলে দিচ্ছি, তোমরা সবাই একটু বলে দিলে খেয়াল করো। অ্যাওয়েক অর্থ জাগ্রত, চুজ পছন্দ করা, ড্রিম স্বপ্ন, গ্লাড খুশি বা আনন্দিত, ইন্টোনেশন স্বরভেদ, পিক তুলে নেওয়া, প্রোনাউন্সিয়েশন শব্দের উচ্চারণ, সিম মনে হওয়া, স্প্রিং হঠাৎ লাফিয়ে ওঠা, স্ট্রেঞ্জার স্তবক, স্টাউট মোটা বা বলিষ্ঠ, স্ট্রেস চাপ বা শ্বাসাঘাত, সারপ্রাইজ বিস্মিত হওয়া, থিন চিকন বা পাতলা, ওয়ান্ডার অবাক হওয়া বা হতবুদ্ধি হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতা যদিও তোমাদের পরীক্ষায় কিন্তু আসে না, তারপরেও কিন্তু এটা তোমাদের জানার জন্য, বোঝার জন্য কিন্তু আমি তোমাদের পড়াচ্ছি। শুধু পরীক্ষার জন্য পড়লেই হবে না, অনেক কিছু জানতে হবে এবং অনেক কিছু শেখারও প্রয়োজন রয়েছে। সেই কারণে কিন্তু আমি তোমাদের এই কবিতাটি আজকে পড়াচ্ছি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কবিতাটি বুঝতে পারলে। প্রথমে দেখো রয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু। পাঠটি সম্পূর্ণ করার পরে শিক্ষার্থীরা বুঝতে সমর্থ হবে যে রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। শুদ্ধভাবে উচ্চারণ, শব্দের জোর প্রয়োগ এবং স্বরভঙ্গি ব্যবহার করে উচ্চস্বরে মূল পাঠ সমূহ পড়তে। 2 নাম্বার, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস। লিখিত নির্দেশনা পড়তে ও বুঝতে। 3 নম্বরে আছে, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস। গল্প ও কবিতা বুঝতে এবং উপভোগ করতে। এ, রিড দ্য ফলোয়িং পোয়েম। নিচের কবিতাটি পড়ো। আমি এখন তোমাদের কবিতাটি পড়ছি এবং অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড্রে লিখেছেন গেন্ডোলিন ব্রুকস। আই হ্যাড এ ড্রিম লাস্ট টাইম। গতবার আমার একটা স্বপ্ন ছিল। আই ড্রিম, আমার স্বপ্নটি হলো, আই হ্যাড টু পিক এ মাদার আউট। একজন মাকে আমার খুঁজে নিতে হচ্ছিল। আই হ্যাড টু চুজ এ ফাদার টু। একজন বাবাকেও পছন্দ করে নিতে হচ্ছিল। অ্যাট ফার্স্ট, প্রথমে, আই ওয়ান্ডার্ড হোয়াট টু ডু। আমি কি করব ভাবছিলাম। দেয়ার আর সো মেনি দেয়ার ইট সিমড। মনে হলো সেখানে অনেকেই ছিলেন। শর্ট অ্যান্ড টল অ্যান্ড থিন অ্যান্ড স্টাউট। খাটো এবং লম্বা এবং পাতলা এবং মোটা। বাট জাস্ট বিফোর আই স্প্র্যাং অ্যাওয়ে। কিন্তু হঠাৎ ঘুম ভাঙার আগে, আই নিউ হোয়াট প্যারেন্টস আই উড টেক। আমি বুঝলাম কোন বাবা মাকে আমি নেব। And this surprised and made me glad. এবং এটি আমাকে বিস্মিত আনন্দিত করল। They were the ones I once had. তারা ছিলেন সেই যারা সবসময় আমার ছিলেন। বন্ধুরা, তোমরা কবিতাটি শুনলে এবং অর্থসহ বুঝতে পারলে। এখন তোমাদের A1 থেকে আমি পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য অ্যাবভ পোয়েম। অর্থাৎ উপরের কবিতাটি সবগুলো ক্রিয়ার নিচে দাগ দাও। Now write down the present tense form of the verbs used in the past tense and the past tense form of those in the present tense. এখন অতীতকালে ব্যবহৃত ক্রিয়াগুলোর বর্তমানকাল
এবং বর্তমানকালে ব্যবহৃত ক্রিয়াগুলোর অতীতকালের রূপ লেখো। আমি তোমাদের বোর্ডে লিখে বুঝিয়ে দিব, তোমরা একটু সবাই খাতায় লিখে নিতে পারো। এর অর্থ হচ্ছে কি, যে তোমাদের অনুচ্ছেদের ভিতরে কিছু ভার্ব রয়েছে, কোনোটা প্রেজেন্ট ফর্মে রয়েছে সেটা পাস্ট ফর্ম করতে হবে, এবং কোনোটা পাস্ট ফর্মে রয়েছে সেটা প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে আমরা এখন বোর্ডে এটা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে দেখো একটা উদাহরণ দেওয়া আছে। প্রেজেন্ট টেন্স আছে হ্যাভ। প্রেজেন্ট টেন্স দেওয়া আছে হ্যাভ, এর পাস্ট ফর্ম কি হবে? এর পাস্ট টেন্স হবে হ্যাড। আরেকটা উদাহরণ দেওয়া আছে চুজ। পাস্ট ফর্ম হবে চুজ, একটা ও শুধু উঠে যাবে। তারপরে দেখো কবিতাটিতে আরো রয়েছে এরকম ড্রিম। ড্রিমের পাস্ট টেন্স হবে তোমাদের ড্রিমড। ড্রিমড। তারপরে পিক, তুলে নেওয়া, PIC, পিক, এর পাস্ট হবে পিকড। পিকড। তারপরে হচ্ছে ওয়ান্ডার, বিস্মিত হওয়া, ওয়ান্ডার্ড। তারপরে আছে তোমাদের ডু, ডিড। তারপরে আছে তোমার অ্যানিজার, ওয়াচ, ওয়্যার। তারপরে আছে সিন, সিন, সিন। সিন মানে কি তোমরা নিশ্চয়ই জানো, মনে হওয়া। মনে হওয়া হচ্ছে সিন। তারপরে স্প্রিং। স্প্রিং মানে কি জানো তো? লাফানো। স্প্র্যাং, পাস্ট ফর্ম হবে স্প্র্যাং। নো, জানা। নিউ, NEW, নিউ, পাস্ট ফর্ম। টেক, নেওয়া। টুক, পাস্ট ফর্ম টুক। সারপ্রাইজ, বিস্মিত হওয়া। সারপ্রাইজড। মেক, তৈরি করা। মেড। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি A1 পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে উপরে যে কবিতাটা রয়েছে তার ভিতরে তোমাদের ভার্বগুলো নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে, অর্থাৎ আন্ডারলাইন অল দ্য ভার্ব, সকল ভার্বের নিচে দাগ দাও ইন দ্য অ্যাবভ পোয়েম, উপরের কবিতাটি থেকে। আমরা যেগুলো ভার্ব রয়েছে তোমরা সবগুলো ভার্বের নিচে দাগ দিবে, এবং বলা হয়েছে যে যেসব, নাও রাইট ডাউন দ্য প্রেজেন্ট টেন্স ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ নিচে প্রেজেন্ট ফর্মগুলো ভার্ব লিখতে বলা হয়েছে সেগুলোকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে, এবং যেগুলো পাস্ট ফর্ম দেওয়া আছে সেগুলোকে প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। এতক্ষণ আমি তোমাদের সেই ভার্বগুলো বোর্ডে লিখে তোমাদের প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট থেকে প্রেজেন্ট করে দেখিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের A2 পড়বো, তোমরা একটু বুঝো। Why do you think the poet underlined the word this in the last stanza? লাস্ট স্টেঞ্জা মানে বোঝো তো? স্টেঞ্জা মানে স্তবক, শেষ স্তবক। Why do you think, তুমি কি মনে করছো, the poet underlined the word, কবি শেষের লাইনে যে
দিসের নিচে দাগ দিয়েছে, এই দাগ দেওয়ার কারণে দিসের নিচে দাগ দেওয়াটা তুমি কি বুঝতে পারলে? শেষ স্তবকে দিসের নিচে যে দাগ দেওয়া রয়েছে, কবি যে দাগ দিয়েছেন, সেই দিসটা সম্পর্কে তুমি কি চিন্তা ভাবনা করো, কি মনে করো তুমি? এর উত্তর কি হবে? The word this refers to the own parents of the poet whom he saw in his dream. আমি আবার পড়ছি, the word this refers to the own parents of the poem who he saw in his dream. অর্থ হচ্ছে দিস শব্দটি কবির নিজের পিতামাতাকে নির্দেশ করে যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। ড্রিম মানে স্বপ্ন। A3 রিড দ্য পোয়েম অ্যালাউড, অর্থাৎ কবিতাটি জোরে করে পড়ো, জোরে শব্দ করে পড়ো, উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, অর্থাৎ সঠিক উচ্চারণ, চাপ ও স্বরভঙ্গি সহ। অর্থাৎ এর অর্থ হচ্ছে কবিতাটির সঠিক উচ্চারণ, চাপ ও স্বরভঙ্গি সহ জোরে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের পরবর্তী লেসন অর্থাৎ 31 তোমাদেরকে পড়ে বুঝিয়ে দেব। লেসনের নাম হচ্ছে টেকিং এ টেস্ট, পরীক্ষা দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 89 পৃষ্ঠা খোলো। লেসন 31 টেকিং এ টেস্ট, পরীক্ষা দেওয়া। এটা আমি তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি সমাপ্ত করার পরে ছাত্রছাত্রীরা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, লিখিত নির্দেশনাগুলো থেকে তুমি পড়তে এবং বুঝতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠটি পড়তে এবং বুঝতে। এ রিড দ্য প্যাসেজগুলো, নিচের অনুচ্ছেদটি পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন অর্থ সহ করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। পড়ার পূর্বে আমি তোমাদের কিছু প্রয়োজনীয় শব্দ অর্থ, যেগুলো জানলে তোমাদের অনুচ্ছেদটা পড়ে বুঝতে সুবিধা হবে, সেই ওয়ার্ডগুলো আমি অর্থ সহ পড়ে বুঝিয়ে দিচ্ছি। কপি অর্থ নকল করা, ইন্টার প্রবেশ করা, এক্সামিনেশন পরীক্ষা, এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সামিনেশন নাউন, বিশেষ্য পরীক্ষা। আর এক্সামিন এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে পরীক্ষা করা। এক্সামিন হচ্ছে ভার্ব, পরীক্ষা করা। ইনস্ট্রাকশন নির্দেশনা, এটা লিটার আবর্জনা। স্ক্রিপ্ট উত্তরপত্র। টেস্ট সার, আর দেখো TAST টেস্ট, এটা সার, একই উচ্চারণ কিন্তু এটার অর্থ ভিন্ন, পরীক্ষা। TAST টেস্ট অর্থ পরীক্ষা। টুইন, টুইন অর্থ হচ্ছে যমজ। আমি তোমাদের এখন এই অনুচ্ছেদটি রিডিং এবং অর্থ সহ করে বুঝিয়ে দিচ্ছি। এ হ্যানা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা বোথ রিড ইন ক্লাস 6, হেনা এবং তার যমজ বোন বিনা উভয়ই 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। দে আর হ্যাভিং দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশন অ্যাট স্কুল, তারা অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছে। টুডে অর্ধবার্ষিক পরীক্ষা দেবে। টুডে দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেস্ট, আজ তারা ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছে। দেয়ার টিচার মিস সীমা চৌধুরী এন্টার্স দ্য ক্লাসরুম, তাদের শিক্ষিকা মিস সীমা চৌধুরী শ্রেণীকক্ষে প্রবেশ করেন। বিফোর দ্য টেস্ট স্টার্টস, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে শি গিভস সাম ইনস্ট্রাকশনস টু দ্য ক্লাস, শ্রেণীতে কিছু নির্দেশনা দেন। A1 রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। and write down the instructions that she is likely to give in each situation, নিচের বাক্যগুলো পড়ে এবং প্রতিটি পরিস্থিতিতে তিনি যেসব নির্দেশনা দিতে পারেন সেগুলো লেখো। You may use do not or cannot if necessary, প্রয়োজন হলে do not এবং cannot ব্যবহার করতে পারো। বক্সের মধ্যে দেখো কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডগুলো আমি পড়ে দিচ্ছি। রাইট ডাউন অর্থাৎ লেখো, টক বলো বা বলা,
পুট অ্যাওয়ে অর্থাৎ উঠিয়ে ফেলা, রিড পড়ো, কপি নকল, স্টার্ট শুরু করা, গো চলে যাওয়া, যাওয়া, বি কোয়াইট চুপ থাকা। ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হলো। এ টিচার কামস ইনটু দ্য ক্লাস অ্যান্ড ফাইন্ড দ্য স্টুডেন্টস মেকিং এ লট অফ নয়েজ, শিক্ষিকা ক্লাসে প্রবেশ করেন এবং দেখতে পান শিক্ষার্থীরা হইচই করছে। নয়েজ মানে হইচই করা। এখানে কি হবে উত্তরটা? বি কোয়াইট, প্লিজ দয়া করে চুপ করো, ডু নট মেক এনি নয়েজ, কোনো শব্দ করো না। বি নাম্বার, টিচার sees books and papers on students' desk. She tells them, এখানে শূন্যস্থান হবে put away books and paper from your desk. শিক্ষিকা শিক্ষার্থীদের টেবিলের উপর বই এবং কাগজপত্র দেখতে পান। তিনি তাদের বলেন, তোমাদের টেবিল থেকে সকল বই এবং কাগজপত্র সরিয়ে রাখো। put away অর্থ সরিয়ে রাখা। সি নাম্বার, she gives scripts to the students and says write down, এখানে খালি করে কি হবে? write down your name অর্থাৎ লেখো তোমার নাম, ক্লাস অর্থাৎ শ্রেণী, সেকশন শাখা, রোল নম্বর, সাবজেক্ট বিষয়, অ্যান্ড ডেট এবং তারিখ লেখো। তাহলে তিনি পরীক্ষার্থীদের পরীক্ষার খাতা দিলেন এবং বললেন তোমাদের নাম, শ্রেণী, সেকশন, রোল নম্বর, বিষয় এবং তারিখ লেখো। D number, she gives the questions paper and tells them dash the questions carefully, অর্থাৎ তিনি কোশ্চেনগুলো দিলেন এবং তাদের বললেন, কি বললেন? Then read the question carefully, কোশ্চেনগুলো যত্ন সহকারে পড়ো। এখানে শূন্যস্থানে হবে read হবে। E number, dash from someone else script, অর্থাৎ else script মানে অন্য কোনো খাতা কি করতে নিষেধ করেছেন? ডন্ট কপি, অর্থাৎ অন্য কারো খাতা দেখে লিখো না। এফ নাম্বার, ড্যাশ উইথ আদার্স, অন্যদের সাথে কি করতে নিষেধ করেছেন? ডন্ট টক, কথা বলতে নিষেধ করেছেন। তাহলে অন্যদের সাথে কথা বলবে না। জি নাম্বার, ইউ ক্যান নট গো আউট বিফোর 1 hour ইজ ওভার। ইউ ক্যান নট, এখানে ক্যান নট হবে ক্যান নট গো আউট বিফোর 1 hour ইজ ওভার, 1 ঘন্টা শেষ হওয়ার পূর্বে তোমরা বাইরে যেতে পারবে না। তোমরা নিশ্চয়ই জানো পরীক্ষার পদ্ধতিগুলো, যে কীভাবে আমরা পরীক্ষাগুলো নেই, সে কথা এখানে পুনরায় মনে করে দিয়েছেন। স্টার্ট রাইটিং, তারপরে তোমাকে বলা হয়েছে স্টার্ট অর্থাৎ এখানে খালি ঘরে হবে শুরু করা, স্টার্ট রাইটিং লেখা শুরু করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন বি করে বুঝিয়ে দিচ্ছি। বিতে রয়েছে লুক অ্যাট দ্য ফলোইং সাইন, অর্থাৎ নিচের নির্দেশিকাগুলো দেখো বা নিচের চিহ্নগুলো দেখো। প্রথমে দেখো, প্রথম চিত্রে রয়েছে একটা হর্ন বাঁশি, যার ভিতরে একটু ক্রস চিহ্নের মতো রয়েছে। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝবো? দি ফার্স্ট সাইন গিভস হোয়ার উই ডোন্ট ইউজ হর্ন, কোথায় আমরা হর্ন বা শব্দ করব না, বাঁশি বাজাবো না। 2 নাম্বার চিত্রে রয়েছে কি? দি সেকেন্ড পিকচার টেলস আস টু থ্রো গার্বেজ ইন দ্য ডাস্টবিন, 2 নং ছবিতে ডাস্টবিনে ময়লা ফেলার নির্দেশ রয়েছে। আমরা যত্র ময়লা ফেলি, কিন্তু আসলে এই ময়লাগুলো যত্র ফেলা উচিত নয়। এতে আমাদের এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ দূষিত হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। এই কারণে কিন্তু এই ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য কি, যে আমরা এই ছবি থেকে যেন শিখতে পারি কোথায় কিভাবে এই কাজগুলো করতে হবে। ছবি দেখেও আমরা এগুলো শিখতে পারি। তাহলে প্রথমটা দেখা গেল যে যত্রতন্ত্র আসলে কোথাও হর্ন বাজানো উচিত না। 2 নম্বরে হচ্ছে যে ডাস্টবিনে ময়লা ফেলার নির্দেশ রয়েছে। 3 নাম্বার চিত্রে রয়েছে দি থার্ড পিকচার ফরবিডস আস টু ওয়াক অন দ্য গ্রাস, গ্রাস মানে ঘাস। 3 নং ছবিতে ঘাস মাড়াতে নিষেধ করেছে। কি করছে? ঘাস মাড়াতে, অর্থাৎ ঘাস আমাদের পাড়া দিয়ে নষ্ট করতে নিষেধ করা হয়েছে। 4 নাম্বার
দি ফোর্থ পিকচারে কি বলা হয়েছে দেখো, এখানে ছবির পাশে ক্যাশিয়ার দেওয়া রয়েছে। তাহলে দি ফোর্থ পিকচার গিভস আস ইনস্ট্রাকশন টু পে বা ডিপোজিট মানি টু দ্য ক্যাশ কাউন্টার। 4 নম্বর ছবিতে ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার নির্দেশ রয়েছে। 5 নম্বরে দেখা যাচ্ছে একজন দৌড়ে চলে যাচ্ছে। সেটা আমরা কি বুঝবো এই ছবি দেখে, 5 নম্বর চিত্র দেখে? দি ফিফথ পিকচার টেলস আস, অর্থাৎ পঞ্চম ছবিতে আমাদেরকে বলা হয়েছে টু মুভ স্লোলি, ধীরে ধীরে চলুন, নিয়ার দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠের নিকটে। অর্থাৎ 5 নম্বর ছবিতে বাচ্চাদের খেলার মাঠের সামনে দিয়ে ধীরে ধীরে চলার নির্দেশ রয়েছে। B1 fill in the blanks in the following sentences to complete the instruction for the above sign. above sign মানে উপরের চিহ্নগুলো, নির্দেশনাগুলো সম্পূর্ণ করতে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। Use the words in the box. অর্থাৎ বক্সের শব্দগুলো ব্যবহার করতে বলা হয়েছে। Add do not if necessary, অর্থাৎ প্রয়োজন হলে do not যোগ করো। বক্সের মধ্যে আছে ইউজ ব্যবহার করা, থ্রো নিক্ষেপ করা, ওয়াক হাঁটা, ড্রাইভ চালানো, পে পরিশোধ করা, ব্লো প্রবাহিত হওয়া বা বাজানো। 1 নাম্বার হসপিটাল এহেড ড্যাশ হর্নস, এখানে কোন শব্দ ব্যবহার করতে হবে শূন্যস্থানে? হসপিটাল এহেড অর্থাৎ সম্মুখে হাসপাতাল, ড্যাশ হর্নস অর্থাৎ ডু নট ব্লো হর্নস, অর্থাৎ হর্ন বাজানো নিষেধ। 2 নম্বরে ড্যাশ অন দ্য গ্রাস, ঘাসের উপর কি করা নিষেধ? হাঁটা নিষেধ। তাহলে ডু নট ওয়াক, খালি ঘরে কি হবে? ডু নট ওয়াক অন দ্য গ্রাস। 3 নম্বরে ডু নট থ্রো লিটার ইন পাবলিক প্লেস, ইউজ দ্য ওয়েস্ট বিন, জনবহুল স্থানে আবর্জনা ফেলা নিষেধ। 4 নাম্বার ড্যাশ পে ফর ইউর গুডস, তোমার জিনিসপত্র সামগ্রীকে বোঝাচ্ছে গুডস। অ্যাট দ্য ক্যাশ কাউন্টারে আপনার মালামালের দাম পরিশোধ করুন। 5 নাম্বার ড্রাইভ কেয়ারফুলি, এখানে খালি ঘরে ড্রাইভ হবে, কেয়ারফুলি। চিলড্রেন্স প্লেগ্রাউন্ড এহেড, সাবধানে বা যত্ন সহকারে গাড়ি চালানো। যত্ন সহকারে ড্রাইভ অর্থাৎ গাড়ি চালানো বলা হয়েছে। চিলড্রেন্স প্লেগ্রাউন্ড এহেড, সামনে শিশুদের খেলার মাঠ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখানে এই অধ্যায়টা পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কি করতে বলা হয়েছে। যে এই পাঠে একটি পরীক্ষা কক্ষের সম্পূর্ণ পরিবেশ বর্ণিত হয়েছে। বাক্যগুলোর শূন্যস্থান পূরণ চর্চার মধ্যে দিয়ে একটি আমরা ধাপে ধাপে শিখতে পারি। এই পাঠে আমরা কিছু চিহ্ন সম্পর্কেও জানতে পেরেছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এতক্ষণ লেসন 29 এবং 31 থেকে যে 2টা পাঠ আমরা পাঠ থেকে আলোচনা করলাম, একটা কবিতা আন্দ্রে এবং আরেকটা হচ্ছে টেকিং এ টেস্ট, পরীক্ষা দেওয়ার সম্পর্কে। তোমরা এতক্ষণ এটা ভালোভাবে হয়তো বুঝতে সক্ষম হয়েছ। তারপর আগামী ক্লাসে তোমরা আবার যোগদান করবে, যুক্ত হবে আমার সঙ্গে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আমাদের জন্য দোয়া রেখো। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।